মামা দাঁড়ান দাঁড়ান, কি হচ্ছে ওখানে? এত ভিড় কেন? ইরার কথায় রিকশাওয়ালা মামা রিকশা থামিয়ে পেছনে ঘুরে পান খাওয়া ফোকলা দাঁত বের করে বলল, কি জানি আফা, আমি তো আপনার লগে আইলাম। আমি কেমনে কইতাম ওইখানে কি হইছে? আপনাকেও কলেজে আপনারাই দেখেন। রিকশাওয়ালা মামার কথা একটু বিরক্ত বোধ করলো ইরা। ও রিকশাওয়ালাকে শুধু রিকশা দাঁড় করাতে বলেছিল, পরের কথাটুকু নিজে নিজেই বলেছে, রিকশাওয়ালাকে বলেনি। ইরা রিকশার ভাড়া মিটিয়ে গেটের ভিতরে হাঁটা ধরল। গেটের থেকে একটু সামনে কিছু সংখ্যক মানুষের ভিড় দেখা যাচ্ছে। এমনিতেও এখানে ওদের মতো জুনিয়রদের র্যাক দেওয়া হয় প্রচুর, কিন্তু এই জটলা দেখে মনে হচ্ছে না যে কাউকে র্যাক দেওয়া হচ্ছে, মনে হচ্ছে কেউ কাউকে মারছে। ইরা আর একটু কাছাকাছি আসতেই দেখলো সবচেয়ে প্রিয় মানুষটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর তার সামনে একজন ছেলে 4-5 জন ছেলেকে একাই বেধরম পেটাচ্ছে। ইরা তার বেস্ট ফ্রেন্ড ওরকে এভাবে কাঁদতে দেখে এক প্রকার ছুটে গেল ওর কাছে। আর ওর মুখ ইরার দুহাতে রাজলাই নিয়ে চিন্তিত বদনে জিজ্ঞাসা করলো আরুকে, কি হয়েছে আরু পাখি? কাঁদছিস কেন? কি হচ্ছে এখানে? আর তুই বা এখানে কি করছিস? কাঁদছিস কেন? কান্না থামা আর বল আমাকে কি হয়েছে এখানে। আরও ইরার এতগুলো প্রশ্নের কোনো জবাব দিতে পারল না। ও তাড়াহুড়ো করে হাত উঁচে কাউকে দেখাচ্ছে। ইরা আরুর ইশারা অনুযায়ী তাকাতে দেখলো সে ওই লোকটাকে দেখাচ্ছে যে 4-5 জনকে মারছে, হয়তো তাকে থামাতে বলছে। কিন্তু কে ইনি? আর ওদের মারছেই বা কেন? ওখানে এতগুলো মানুষ দাঁড়িয়ে কেউ থামাচ্ছে না কেন? সবাই শুধু চোখ বড় বড় করছে, দেখছে ছেলেদের মার খাওয়া, কিন্তু কেউ এক পাও এগিয়ে আসছে না। না, এখন থামাতেই হবে, এমনি আধমরা হয়ে গেছে, এখন না থামালে ছেলেগুলো হয়তো মরেই যাবে। লোকটার পিঠ ছিল ইরার দিকে, ঘোরানো মুখ ছিল এই ছেলেদের দিকে। ইরা তাকে থামানোর জন্য তার বাহু ধরে টানতে এসে হাত উঠে আক্রমণ করতে ইরা ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে এবং হাত দুটো রাখে মুখের সম্মুখে আঘাত থেকে বাঁচতে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড চলে যায়, কিন্তু ইরার শরীরে কোনো আঘাত না পাওয়ায় সে ধীরে ধীরে চোখ খুলে দেখে তার সামনে লোকটা দাঁড়িয়ে আছে। মুখের সামনে থেকে হাত সরাতেই চোখ পড়ল লোকটির রক্তাক্ত হাতের উপর। সে হাত উঁচিয়ে আছে এখনো, হাতের কবজি থেকে কনুই পর্যন্ত চুয়ে চুয়ে রক্ত পড়ছে মাটিতে। হাত থেকে চোখ সরিয়ে মুখের উপর রাখতেই কেমন আঁতকে উঠল ইরা। লোকটা রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে তার দিকে, এমন রক্ত চোখ ইরা আগে কখনো দেখেছে কিনা সন্দেহ। টকটকে লাল চোখে নিকেশ কালো মণি দুটো জলজল করছে। রাগে ফর্সা মতন মুখ লাল টকটকে বর্ণ ধারণ করেছে। এমত অবস্থায় পেছন থেকে কেউ একজন তার মাথার পিছে ভারী কিছু দিয়ে আঘাত করে। আঘাতের টাল সামলাতে না পেরে ঝুঁকে পড়ল ইরার উপর। ইরা ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে পেছনে ঝুঁকে পড়ল, হাত দুটো সামনে রাখলো তাকে ঠেকাতে। লোকটা ঝুঁকে পড়ায় তার বুক ঠেকলো ইরার 2 হাতে। সে পড়ে যাওয়া থেকে বাঁচার জন্য তার 2 হাত রাখলো ইরার কোমরে। ইরা চোখ খুলে দেখে সে তার দিকে তাকিয়ে রয়েছে। হঠাৎ কিছু বুঝে ওঠার আগে লোকটা ইরাকে ওইভাবে ছেড়ে দিয়ে ঘুরে যায় ছেলেদের দিকে। যেহেতু ইরার শরীরের ভর ছিল লোকটার ইরার কোমর জড়িয়ে ধরা হাতে, সে হাত সরাতে ইরা টাল সামলে রাখতে না পেরে ধপাস করে পড়ে যায় নিচে। ইরাকে নিচে পড়ে যেতে দেখে আরু ইরা বলে আওয়াজ দিয়ে দৌড়ে এসে তাকে ধরে চিন্তিত গলায় কান্নারত অবস্থায় বলল, ঠিক আছিস ইরু? তোর কোথাও লেগেছে? উপর থেকে সোজা নিচে পড়ায় কোমরে বেশ ভালোই ব্যথা পেয়েছে ইরা, কিন্তু ব্যথাটুকু ঠোঁট চেপে সহ্য করে নেয়। এখন তার পেয়ে কাদার সময় না। সে এখনো কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এখানে, আরুই বা কি করছে আর ও কাঁদছেই বা কেন, কিচ্ছু বুঝতে পারছে না সে। ওখানে লোকটা ওকে ফেলে দিয়ে গিয়ে ছেলেদের আবার মারতে শুরু করেছে। ইরা আরুর সাহায্যে উঠে দাঁড়ায়। এদিকে লোকটা ছেলেদের মারতে মারতে মাটিতে শুইয়ে ফেলেছে। মনে হয় না ছেলেরা এখন আর উঠতে পারবে। মেরে হয়তো হাঁপিয়েও গেছে, ঘন ঘন শ্বাস ফেলছে সে। তার মাথাটাও এখন কেমন ঘুরছে। প্রথম একবার কপালের কোণে আঘাত পেয়েছে, এখন আবার মাথার পেছনে ভারী লাঠি দিয়ে মারায় মাথাটা ঝিমঝিম করছে, রক্ত বেরোচ্ছে পিছন থেকে। চোখে ঝাপসা দেখায়, বারবার পলক ঝাপটাচ্ছে। মাথা ঝাঁকিয়ে সামনে দেখতে দেখতে চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে তার। হঠাৎ পড়ে যেতে নিলেই পিছন থেকে ধরে ফেলে ইরা ওনার পেছনে থাকায় তার হাতে এসে পড়ে লোকটি। ওদিক থেকে আরও ভাইয়া বলে চিৎকার দিয়ে এসে বাঁ দিক থেকে ধরে ফেলে তাকে। লোকটির বলিষ্ঠবান দেহখানা দুজন মেয়ে ধরে দাঁড়িয়ে থাকতে না পেরে তাকে ধরে হাঁটু গেড়ে বসে পড়ে তারা। আরও ছেলেটার মাথা ধরে ঝাঁকিয়ে আহাজারি করে কাঁদতে কাঁদতে বলছে, ভাইয়া 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 চোখ খোলো ভাইয়া। আরও ওনাকে নিয়ে আহাজারি করেই যাচ্ছে। এদিকে ইরার মাথায় ঘুরছে অন্য কথা, আরও লোকটাকে ভাইয়া বলে ডাকছে, তার মানে লোকটা আরুর ভাই আরহাম শেখ। ইরা চিন্তা ভাবনা বাদ দিয়ে আরুকে বলল, আরু কান্না থামা প্লিজ। ওনাকে ওঠা, আগে হসপিটালে নিয়ে যেতে হবে ওনাকে, প্লিজ তাড়াতাড়ি কর। এদিকে ছেলেগুলোকে ভার্সিটির কিছু বড় ভাইরা ধরাধরি করে নিয়ে যাচ্ছে। এতক্ষণ কেউ কাছে আসেনি ছেলেগুলোকে ধরতে। এখন আরহাম ভাই অজ্ঞান হওয়ায় হয়তো সাহস করে সবাই এগিয়ে এসেছে। আরহাম ভাইকে উঠানোর সময় আরও কিছু সিনিয়র ভাইরা এসে ধরে নিয়ে গেল আরুদের গাড়ির কাছে। তাকে গাড়ির ভিতর বসালে আরু ইরাকে বলল, ইরু প্লিজ তুই ভাইয়ের সাথে পেছনে গিয়ে বস। আমার অতিরিক্ত রক্তে ফোবিয়া আছে, আমি অজ্ঞান হয়ে যেতে পারি।
আর তুই তো গাড়ি চালাতে পারবি না, তাড়াতাড়ি ওঠ প্লিজ। আরুর কথা ইরা পিছনে উঠে বসলো। ইরা গিয়ে ড্রাইভিং সিটে বসে। ওদের সিনিয়র রাকিব ভাই ইরাদের সাথে আসতে চাইলে আরু বারণ করলো, বলল, ভাইয়া আপনাকে আসতে হবে না, আমি আর আরও পারবো। আপনি হসপিটালে একটু ফোন করে জানিয়ে দিন প্লিজ, যেন সবকিছু ঠিক করে রাখে। আপনি বরং ওনাদের সাথে যান, ওনাদের অবস্থা বেশ খারাপ। রাকিব ভাই আরুর কথায় সায় জানিয়ে চলে গেল ওই ছেলেগুলোর কাছে। আরু গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। ইরা কিছুই জানতো না এখানে কি হয়েছে, তাই আরুকে জিজ্ঞাসা করলো। এখানে কি হয়েছে আরু? ইনি কি আরহাম ভাই? আরহাম ভাই ওদের এত মারলো কেন? আরু কান্নামাখা কণ্ঠে বলল, ইরু, তোকে আমি সব খুলে বলবো বোন, আমাকে একটু সময় দে। আগে ভাইয়াকে হসপিটালে নিতে দে, আমার ভয় হচ্ছে ভাইয়ার জন্য। ইরা আর কথা বাড়ালো না। এখন আরুকে আর টেনশন দিয়ে লাভ নেই। আগে ওর ভাই সুস্থ হোক, তারপরই না হয় জানা যাবে কি হয়েছে। হসপিটালের করিডোরে সিটে বসে আছে ইরা আর আরু। আরু এখনো কান্না করছে। ইরা ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতে কিছু হচ্ছে না। ওর ভাই ওর কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। অনেক ভালোবাসে আরু তার ভাইকে। সে ভাইকে হসপিটালে বসে থাকতে দেখে তার তো খারাপ লাগবে। ইরার গায়ে একটা জ্যাকেট পরা, ওড়না নেই ওর গায়ে। এভাবে জ্যাকেট গায়ে দিয়ে বসে থাকতেও কেমন লাগছে। তখন গাড়িতে ইরার ভাইয়ের মাথা কোলে নিয়ে বসেছিল ইরা। মুখটা তখন এত মায়াবী দেখতে লাগছিল যে কেউ বুঝবেই না বান্দা একটু আগে 5 জন ছেলেকে পিটিয়ে আদমরা বানিয়ে ফেলেছে। ফর্সা মুখ লাল হয়ে গেছে, রক্তে মাখামাখি হয়ে গেছে। মাথার পিছনে আঘাত করায় পিছন থেকে গলগল করে রক্ত পড়ছে। ইরা কি করবে বুঝতে না পেরে আরুকে ডাকলো। আরু, তোর ভাইয়ের মাথা থেকে অনেক রক্ত বেরোচ্ছে রে। এভাবে তো অনেক রক্ত বেরিয়ে যাবে, পরে কোনো ক্ষতি হয়ে যাবে, কি করব বলতো? আরু ওর কথা শুনে ভয়ে আরো জোরে কেঁদে দেয়। ওকে থামানোর জন্য ইরা বলে, প্লিজ আরু, কাঁদিস না। এখন কাঁদে ড্রাইভ করতে পারবি না। আরু কান্না একটু কমিয়ে ইরাকে বলল, কিছু একটা কর ইরু প্লিজ, কিছু একটা চেপে ধর, ভাইয়ের রক্ত পড়া আটকা, প্লিজ কিছু কর। ইরা কিছু বুঝতে পারছে না কি করবে। হঠাৎ কিছু ভেবে ওর গায়ের ওড়না খুলে পেঁচিয়ে দিল আরহামের মাথায়। আরহাম এখন অজ্ঞান হয়ে আছে, তাই ইরা ওড়না খুলে দিল। তবু ওর কেমন অস্বস্তি লাগছে, কিন্তু এখন সবচেয়ে বড় আরহামকে বাঁচানো, তাইও বেশি কিছু ভাবেনি। কিন্তু সমস্যা হলো হসপিটালে পৌঁছে গাড়ি থেকে নামার সময় ইরা কখনো ওড়না ছাড়া থাকে না, তাই এখানে ওড়না ছাড়া বের হতে পারছে না। ইরা আরুকে বলল, আরু, আমি তো ওনা ছাড়া বের হই না, আমার অস্বস্তি হচ্ছে, কি করব? বেরোবো কি করে? আরও পেছনের ডিকি থেকে খুঁজে একটা ট্রলি ব্যাগ নিয়ে আসলো। ওখানে সামনে একটা জ্যাকেট বের করে দিয়ে বলল, এটা পর। ইরাদোনা মনে করে জ্যাকেটটা পরেই ফেললো, কারণ নাই মামার চেয়ে কানা মামা ভালো। হসপিটালে যেহেতু ফোন করে এসেছিল, তাই বাইরেই ওয়ার্ড বয় স্ট্রেচার নিয়ে দাঁড়িয়েছিল। তারাই আরহামকে তুলে ভেতরে নিয়ে আসে। আরু এবং ইরা দুজন বেস্ট ফ্রেন্ড। বেশি সময় হয়নি তাদের বন্ধুত্বে, তবুও একজনের ভেতর অন্যজনের জান থাকে। কয়েক মাসে বেশ ঘনিষ্ঠ হয়ে গেছে তারা। ইরার পুরো নাম ইশিকা আহমেদ। ইরা মানিকগঞ্জ জেলার নয়াপাড়া নামক ছোট্ট গ্রামে থাকে ওরা। এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ছাত্রী। ইরার বাবা ইশাত আহমেদ গত হয়েছেন 2 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে। মা রুবাইদা বেগম ছেলে রামিমের সাথে থাকে গ্রামের বাড়িতে। ইরা বর্তমানে ঢাকায় তার মামার বাসায় থাকছে পড়াশোনার সুবিধার জন্য। ইরার বাবা ছিলেন সরকারি ব্যাংক কর্মকর্তা। মারা যাওয়ার আগে তিনি তার কিছু সম্পদ রেখে গিয়েছিলেন স্ত্রী সন্তানদের জন্য। সেগুলো দিয়ে তিনি চলছেন বর্তমানে। কিন্তু ইরার মামা আবু বক্কর সিদ্দিক ইরার পড়াশোনার সমস্ত খরচ বহন করেন। ইরা বারণ করেছিলেন মামাকে, কিন্তু তিনি শোনেননি। একমাত্র বোনের মেয়ে, পড়াশোনায় ভালো। এত টাকা পয়সারও তার কোনো কমতি নেই। ঢাকায় নিজস্ব কোম্পানি আছে বড়। বোনের পরিবারের পুরো দায়িত্ব নিতে চেয়েছিলেন তিনি। ঢাকা শহরে থাকার ব্যবস্থাও করতে চেয়েছিলেন, কিন্তু রুবাইদা গ্রাম ছেড়ে আসতে নারাজ। সেখানে তার স্বামীর স্মৃতি জড়িয়ে আছে, আর শহরের কোলাহলের চেয়ে গ্রামের শীতল দূষণমুক্ত ফুরফুরে বাতাসই শ্রেয়। তাই ওখান থেকে আসতে চায় না রুবাইদা বেগম। রামিম আসতে চেয়েছিল, কিন্তু মা একা থাকবে বলে সে ওখানে থেকেই যায়। এবার ক্লাস 8-এ পড়ে ইরার ভাই রামিম। বর্তমানে ওখানেই পড়াশোনা করবে। স্কুলের গণ্ডি পেরোলে তাকে ঢাকায় আনা হবে ভালো কলেজে পড়ানোর জন্যে। ইরা পড়াশোনায় ভালো, তাই নিজের পড়াটুকু শেষ করতে এবং ভালো একটা ভার্সিটিতে ভর্তি হতে সে ঢাকায় চলে আসে। এখানে এসে ঢাবিতে চান্স পেয়ে যায়। সেছাড়াও মামার বাড়ির সবাই তাকে ভীষণ আদর করে, তাই এখানে না থাকার কোনো কারণ নেই তার কাছে। তাছাড়া বাবার রেখে যাওয়া টাকার পেনশন দিয়ে কতই চলবে। এখানে একটা টিউশনিও করতে পারবে। আরিফা শেখ ওরফে আরু। আরিফাকে কেউ আরিফা বলে ডাকে কিনা সন্দেহ। বেশিরভাগ সবাই আরু বলেই ডাকে, এবং সে নিজেও কোথায় পরিচয় দিতে গেলে নিজেকে আরু বলে পরিচয় দেয়। আরু ঢাকারই মেয়ে। ঢাকায় তাদের বাড়ি এবং নিজস্ব বিজনেস রয়েছে। আরুর বাবা আরাফাত শেখ ঢাকার নামকরা বিজনেসম্যান। এছাড়া বিজনেসের ক্ষেত্রে আরুর ভাইয়ের নাম তো তার বাবারও উপরে, মিস্টার আরহাম শেখ, দ্য ওনার অফ দ্য AS গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। তার পার্সোনালিটিতে নাকি পুরো ঢাকা শহর মরে। আরু আরহাম শেখের একমাত্র আদরের ছোট বোন, যাকে বলে ভাইয়ের প্রাণ ভ্রমর।
ইরা এবং আরু হসপিটালের সিটেই বসে রয়েছে। অনেকক্ষণ হয়ে গেল, এখনো ডাক্তার বের হয়নি কেবিন থেকে। আরু ভীষণ চিন্তা হচ্ছে তার ভাইকে নিয়ে। ওর ভাবনার মাঝে ডাক্তার বের হয় কেবিন থেকে, হাতে গ্লাভস এবং মুখে মাস্ক পরা। ডাক্তারকে বের হতে দেখে আরু উঠে দাঁড়ায় ডাক্তারের সামনে। ইরাও উঠে দাঁড়ায় আরুর সাথে। ভাইয়া কি ঠিক আছে ডাক্তার সাহেব? ওর কোনো ক্ষতি হয়নি তো? প্লিজ বলুন ভাইয়া এখন কেমন আছে? আরুর উত্তেজিত প্রশ্নে ডাক্তার তার মুখের মাস্ক খুলে জবাবে বলল, দেখো, তোমার ভাইয়ের এমনিতে কোনো ক্ষতি হয়নি, তবে মাথার পেছনে যে আঘাতটা লেগেছে ওটা বেশ ভালোভাবেই লেগেছিল। ভারী আঘাত আর অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সে অজ্ঞান হয়ে যায়। এখন শরীরে রক্তের পরিমাণ খুব কম, আগে ওনাকে রক্ত দিতে হবে, না হলে যে কোনো ধরনের বিপদ হতে পারে। এইটুকু শুনে আবার আরু কান্নায় ভেঙে পড়ল। ইরা এগিয়ে এসে পেছন থেকে তার বাহু জড়িয়ে ধরে তাকে শান্ত করার চেষ্টা করলো। এতক্ষণ ইরা অনেক বুঝে আরুর কান্না থামিয়েছে, এখন আবার মেয়েটা কাঁদতে শুরু করেছে। আরুকে সিটে বসে ইরা ডাক্তারকে জিজ্ঞাসা করলো, তাহলে রক্ত দিন ডক্টর। দেরি কেন করছেন আপনারা? আর ওনার সেন্স ফিরবে কখন? দেখুন, এই মুহূর্তে আমাদের কাছে ও নেগেটিভ রক্ত অ্যাভেলেবল নেই। আমরা রক্তের জন্য খবর পাঠিয়েছি, রক্তের ব্যবস্থা করা হয়ে গেছে। রক্ত আসলেই দিয়ে দেব। আর রক্ত দেওয়ার পর আনুমানিক 24 ঘন্টার মধ্যেই জ্ঞান ফিরে যাবে। ঠিক আছে ডক্টর, থ্যাংক ইউ। ডাক্তারের সাথে কথা বলে ইরা আরুর কাছে এসে বসলো। বেচারি এখন হেঁচকি তুলে কাঁদছে, ওর কান্না আর সহ্য করা যাচ্ছে না। ওদের সম্পর্কটা কয়েক মাসের হলেও মনের টানটাই অনেকটাই গভীর। ইরার মনে পড়ে গেল তাদের বন্ধুত্বের দিনটি। ইরা ঢাবিতে চান্স পাওয়ার পর প্রথম এসেছে ভার্সিটিতে। একা একা ক্লাস করতে বেশ বোর লাগছিল। কেউই কথাই বলে না কারোর সাথে। ক্লাস শেষে ক্যান্টিনে যাচ্ছিল কিছু খাওয়ার জন্য, হাতে ক্লাসের কিছু নোট ছিল। নোটগুলো দেখতে দেখতেই যাচ্ছিল। আচমকা কারোর সাথে ধাক্কা খেয়ে নোটগুলো সব পড়ে গেল নিচে। ইরা ঘুরে গিয়ে সামনে তাকাতেই দেখলো একটা মেয়ে পড়ে গেছে নিচে, তার সামনেই কয়েকটা বই পড়ে রয়েছে। ইরা দ্রুত তাকে ধরে উঠিয়ে বলল, সরি সরি, প্লিজ কিছু মনে করবেন না। আসলে আমি খেয়ালই করিনি সামনে থেকে কেউ আসছে। নোটগুলো দেখতে দেখতেই আসছিলাম, একদমই দেখিনি আমি আপনাকে। সরি। আপনার কোথাও লেগেছে? প্রত্যুত্তরে মেয়েটা মিষ্টি হেসে বলল, আরে চিল, আমার কোথাও লাগেনি। আর তুমি ফার্স্ট ইয়ারে না? ইরা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। তাহলে তুমি আমাকে আপনি বলছো কেন? আমি তো তোমাদের ক্লাসেরই। আর তুমি কেন সরি বলছো? সরি তো আমার বলা উচিত। আসলে আমিই দেখিনি। অনেকগুলো বই ছিল তো হাতের সামনে, কিছু দেখাই যাচ্ছিল না। মেয়েটার অমায়িক ব্যবহারে খুশি হলো ইরা। ও ভেবেছিল এখন 2-4টা কথা শুনতে হবে হয়তো মেয়েটার কাছ থেকে, কিন্তু না, মেয়েটার ব্যবহার বেশ ভালো। ইরা নিচের দিকে তাকিয়ে দেখলো সত্যি অনেকগুলো বই পড়ে রয়েছে নিচে। ইরা বইগুলো উঠাতে উঠাতে বলল, এতগুলো বই নিয়ে কোথায় যাচ্ছিলে? মেয়েটিও বই উঠাতে উঠাতে একটু ঠোঁট ফুলিয়ে বলল, আর বলো না, ওই সুমি ম্যাডাম আছে না, মোটু একটা, আমি যাচ্ছিলাম ক্যান্টিনের দিকে, রাস্তা থেকে আমাকে ধরে বলল এগুলো একটু লাইব্রেরিতে রেখে আসো তো। বলো কেমন লাগে? এতগুলো বই আমি একা নিতে পারি? নতুন স্টুডেন্ট, নাও করতে পারছিলাম না ম্যাডামকে, তাই কষ্ট করে নিয়েই আসলাম। ভুটকি একটা। মেয়েটার কথা বলার ধরন দেখে ইরা হেসে ফেলল। বইগুলো উঠিয়ে দিয়ে ওর নোটসগুলো উঠিয়ে ব্যাগে ভরে বলল, দাও, আমার কাছে কিছু দাও, আমি দিয়ে আসি। আমিও ক্যান্টিনেই যাচ্ছিলাম, বইগুলো রেখে না হয় একসাথেই যাব। মেয়েটা একটু হেসে আচ্ছা বলে ইরাকে কয়েকটা বই দিল। দুজনে রওনা দিল লাইব্রেরির উদ্দেশ্যে। ক্যান্টিনে দুজন বসে আছে মুখোমুখি হয়ে। দুজনে বিরিয়ানি অর্ডার করেছে, দুজনেরই বেশ খিদা পেয়েছে। মেয়েটি প্রথম ইরাকে বলল, আচ্ছা, এত কথা হলো, কিন্তু তোমার নামটাই তো জানা হলো না। তোমার নাম কি এখন বলো? আমি ইশিকা আহমেদিরা, ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ঢাকায় বর্তমানে মামার বাসায় থাকছি। তোমার? ইরাকে আর কিছু বলতে না দিয়ে মেয়েটি চটপট করে বলল, আরে বাহ, মিলে গেল তো। তোমার নাম ইরা আর আমার নাম আরু, মানে আরিফা শেখ। সবাই আরুই বলে। যেহেতু তোমার নাম ইরা, তাই আমি তোমাকে ইরু বলে রাখবো। আরু ইরু, মিলে গেছে না? আবার তুমি ইংলিশ ডিপার্টমেন্টের, আমিও ইংলিশ ডিপার্টমেন্টের, সবকিছুই মিলে গেছে। আরু খুশিতে গদগদ করছে। ইরা বুঝতে পারলো মেয়েটা বেশ ছটফটে আর মিশুকে ব্যবহারও খুব সুন্দর। আরু আবারও বলল, তুমি কিন্তু দেখতে মাশাল্লাহ দারুণ। তোমাকে আমার ভালো লেগেছে। আজ থেকে আমরা বন্ধু, ঠিক আছে? ইরা অমায়িক হেসে বলল, ঠিক আছে। তুমিও কি মাশাআল্লাহ, অনেক সুন্দর। আরু হেসে নাটকীয় ভঙ্গিতে বলল। আই নো দ্যাট। কথা শুনে দুজনেই হেসে দিল। নতুন হওয়া দুই বান্ধবী মিলে পেট পুরে বিরিয়ানি খেয়ে পুরো ভার্সিটি ঘুরে দেখলো। পুরোটা সময় একসাথেই ছিল সারাদিন। এরপর থেকে দুজনেই বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। একজনকে ছাড়া আরেকজন আর চলেই না। দেখে কেউ বলতে পারবে না যে ওদের মাত্র 5 মাসের সম্পর্ক। দেখলে বলবে অনেক বছর ধরেই হয়তো চেনে একে অপরকে। ইরু, তোরা ঠিক আছিস?
আরহাম ভাই কেমন আছে? কোনো এক পুরুষালী কণ্ঠে ভাবনার ছেদ ঘটল ইরার। সামনে তাকিয়ে দেখে আইমান, রাদিল, আলো দাঁড়িয়ে রয়েছে সামনে। ওরা ইরা আর আরুর বেস্ট ফ্রেন্ড। আরুর সাথে বন্ধুত্ব হওয়ার 1 মাস পরে ওদের সাথে বন্ধুত্ব হয় ওদের। ভার্সিটিতে ওরা 5 জন সবসময় একসাথেই থাকে। ইরার কথা বলছে না দেখে আইমানের পাশ থেকে আলো বলল, কি রে বল, ভাই এখন কেমন আছে? ওর কি অবস্থা? ও কি ঘুমিয়ে গেছে? আরুর ঘুমিয়ে যাওয়ার কথা বলে ইরা আরুর দিকে চাইলো। আরু সত্যিই ঘুমিয়ে গেছে। এতক্ষণ কান্নাকাটি করে হয়তো টায়ার্ড হয়ে গেছে। ইরার কাঁধে মাথা রেখে বসায় হয়তো কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। ইরার ধ্যান অন্য জায়গায় থাকায় সে খেয়ালই করেনি, হয়তো সে ওদের দিকে তাকিয়ে বলল, কান্না করতে করতে হয়তো ঘুমিয়েই গেছে। অনেক কান্না করেছে জানিস। আর তোদের আসতে এত দেরি হলো কেন? আইমান বলল। ওরা দুটো আজকেও গেছিল ডেটে, ওদের ফোন দিয়ে আনতে আনতেই দেরি হয়ে গেল। আইমানের কথায় রাদিল বলল, ডেটে যায়নি ভাই, ভালো ফুচকা খেতে চেয়েছে তাই ওকে ফুচকা খাইয়ে নিয়ে আসলাম। গার্লফ্রেন্ডের এতটুকু আবদার কি রাখো না বল? রাদিলের কথায় মুচকি হাসলো আলো। ওদের সবার কথা শুনে আরুর ঘুম ভেঙে গেল, একটু নড়ে চড়ে উঠল। চোখ মেলে চাইতেই সামনে ওদের পঞ্চপাণ্ডবদের দল দেখতে পেয়ে বিস্ময় নিয়ে বলল, তোরা কখন এলি? আর তোরা জানলি কি করে আমরা এখানে? আমি ঘুমিয়ে গেলাম কখন? ভাইয়ের কি খবর? পাশ থেকে ইরা বলল, আমি ওদের আসতে বলেছি, তুই খুব কাঁদছিলি, তাই তোকে কি করে শান্ত করবো আমি বুঝতে না পেরে আয়মানকে কল দিয়ে দিই। আয়মান ওদের নিয়ে মাত্র আসলো এখানে। আর তোর ভাই ঠিক আছে, রক্ত দেওয়া হয়েছে, 24 ঘন্টার ভেতরে জ্ঞান ফিরবে তার। আরু একটু খুশি হয়ে বলল। রাদিল ফুঁসে উঠে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তাড়াতাড়ি আমার ভাইকে সুস্থ করে দেয়। তোরা আবার কষ্ট করে আসতে গেলি কেন বলতো? আমি তো ঠিক আছি। আরু হেসে বলল, দেব একটা চড়, কিসের কষ্ট? বন্ধুদের জন্য এতটুকুও কি করতে পারবো না আমরা? ও বুঝেছি, ইরা তো শুধু তোর ফ্রেন্ড, আমরা তো তোর কেউই না। আরু হেসে বলল, আরে পাগলু, আমি ওটা বলেছি নাকি? আচ্ছা থাক, বাদ দে। এসেছিস ভালোই হয়েছে। ইরা, তুই বরং বাসায় চলে যা। অনেকক্ষণ ধরেই তো এখানে আছিস, একটু ফ্রেশ হয়ে নিবি না হয় বাসায় গিয়ে? না, আমি তোকে ছেড়ে কোথাও যাচ্ছি না। তুই এখনো অনেক দুর্বল। আমরা বরং এক কাজ করি, আঙ্কেল আন্টিকে একবার জানিয়ে দিই আরহাম ভাইয়ের কথা। ওনারা তো আর জানে না এসব কিছু। হ্যাঁ, আব্বু আম্মুকে তো বলাই হয়নি। আচ্ছা, তোর ফোনটা দে, আমি কথা বলে আসছি। তুই পারবি কথা বলতে? পারবো না কেন? পারবো আমি, তুই দে। আমার কি কিছু হয়েছে নাকি যে পারবো না? দে ফোনটা দে। আরু ইরার ফোন নিয়ে ফোন দিল ওর বাবাকে। এদিকে আইমান ইরার গায়ে জ্যাকেটটা দেখে অনেকক্ষণ ধরে বলতে চাচ্ছে এটা কার, কিন্তু ওদের কথার জন্য বলছে না। এখন সুযোগ পেয়ে ভুকুচকে জিজ্ঞাসা করলো ইরাকে, ইরু, তুই এটা কার জ্যাকেট পরে আছিস? এটা দেখে তো তোর বলে মনে হচ্ছে না। এটা তো অনেক বড়, একদম হাঁটু ছুঁয়ে যাচ্ছে তোর। আসলে জ্যাকেটটা অনেক বড়। জ্যাকেটের ভিতর ইরার মতো আরো 2 জন ঢুকতে পারবে, লম্বাও একদম হাঁটু পর্যন্ত। আর ওর ভাই তো কত লম্বা, ও তো একদম নিচে পড়ে থাকে ওনার, ও বড় তো হবেই জ্যাকেট। ইরা জ্যাকেটটাকে আরেকটু টেনে নিয়ে বলল, এটা আরুর ভাইয়ের জ্যাকেট। আসলে আমার ওড়নাটা ওর ভাইয়ের মাথায় বাঁধা, ওটা রক্ত দিয়ে মাখিয়ে গেছে, তাই আরো আপাতত এটা পড়তে বললো। আইমান মনে হয় খুশি হলো না খুব একটা ইরার কথায়, বলল। ও আচ্ছা। আলো ইরার পাশে বসে বলল, তুই তাহলে বাড়িতে যা দোস্ত, এখানে আমরা আছি। ওরকে সামলে নেব, তোকে অনেক টায়ার্ড লাগছে। আর ওরকে ওর আব্বু আম্মু আসলে না হয় পাঠিয়ে দেবো। এদিকে আরুরও কথা বলা শেষ ওর বাবা মায়ের সাথে, তারা এখনই আসছে। আরুর মা মানজিয়া বেগম তো কেঁদেই দিয়েছে। ছেলের এমন খবরে কোন মা কিনা না কেঁদে থাকতে পারে। আরু ইরার পাশে এসে বসলো। আলো ঠিক বলেছে, তুই এখন চলে যা, পরে না হয় আবার আসিস। এখানে তো ওরা আছেই, আবার আব্বু আম্মু আসছে এখন, তুই কি একটু রেস্ট নে। ইরা নাকচ করে বলল, তোরা আমার পিছনে পড়লি কেন বলতো? বললাম তো তোকে ছেড়ে এখন যাব না আমি। আঙ্কেল আন্টি আসুক তারপরেও না হোক যাবো। আর রেস্ট আমার প্রয়োজন নেই, ওটা সব থেকে বেশি তোর প্রয়োজন। পরন্ত বিকেল, সূর্যি মামা হেলে পড়েছে পশ্চিম আকাশে। দূর থেকে ভেসে আসছে আজানের সুমধুর বাণী। এই সময় ঢাকা শহর পুরোটাই উত্তাল। সন্ধ্যার দিকে ঢাকার রাস্তায় মানুষের আনাগোনা বেশি থাকে। ফুটপাতে বিভিন্ন ধরনের ফাস্টফুডের দোকান বসেছে, সেখানে মানুষের উপচে পড়া ভিড়। আর ট্রাফিক তো আছেই। বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত জিনিস হচ্ছে ট্রাফিক জ্যাম। রাস্তাঘাটে যানজট না থাকলে মনেই হয় না যে আমি বাংলাদেশে আছি। এই যে এখন ইরা প্রায় আধা ঘন্টা ধরে বসে আছে রিকশার ভেতর জ্যামের মধ্যে। তাই তোর মনে হচ্ছে যে সে তার দেশের মাটিতেই আছে। এই অসহ্যকর গরম আর গাড়ির শব্দে অতিষ্ঠ হয়ে গেছে ইরা।
আরও প্রায় 10 মিনিট পরে ইরা পৌঁছালো তার মামার বাসার সামনে। 30 মিনিটের রাস্তায় সে পৌঁছালো প্রায় 50 মিনিট পরে। রিকশার ভাড়া মিটিয়ে গেটের ভিতর ঢুকে গেল। সামনে 6 তলা বাড়ি, তার মধ্যে ইরার মামা থাকে 3 তলার পুরো ফ্ল্যাট জুড়ে। 6 তলার পুরোটা ইরার মামারই। প্রত্যেক ফ্লোরে 2টা করে ফ্ল্যাট ভাড়া দেওয়া, আর 3 তলা পুরোটাই তার পরিবারের জন্য। তার পরিবারে মোট 5 জন সদস্য, ইরাকে নিয়ে 6 জন। আবু বক্করের স্ত্রীর নাম ফাতেমা হক, তাদের 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে ফাহিম সিদ্দিক, সে ডাক্তার, আর ছোট ছেলে ফাহাদ সিদ্দিক অস্ট্রেলিয়াতে থাকে পড়াশোনার জন্য। এই বছর লাস্ট ইয়ার এ আছে। পড়াশোনা শেষ করে দেশে চলে আসবে এবং বাবার বিজনেস সামলাবে। তার মেয়ে ফিহা সিদ্দিকী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4র্থ বর্ষের ছাত্রী। এই মিলেই তার পরিবার। ইরা ভয়ে ভয়ে ভেতরের দিকে গেল। আজ আসতে এত দেরি হলো কেন, সেই নিয়ে তো মামা তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ছাড়বে। বক্কর সাহেব ছেলে মেয়েদের নিয়ে সবসময় চিন্তিত থাকেন, কখন কোন অঘটন ঘটে যায় বলা যায় না। দেশের অবস্থাও খুব একটা ভালো না, যেখানে ও দেখো সব জায়গায় চুরি, ছিনতাই, খুন, রেপ ইত্যাদি সব অসৎ কাজ হতেই চলেছে। ইরা ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকতে ইতস্তত বোধ করছে, ভয়ও হচ্ছে একটু, কারণ একে তো সন্ধ্যা হয়ে গেছে। ভাইয়া বারবার কল করেছিল কিন্তু ব্যস্ততায় তুলতে পারেনি ফোন। তার উপর পড়ে আছে ছেলেদের জ্যাকেট, এটা খুলেও যেতে পারছে না ভেতরে। যতই ঢাকায় থাকুক না কেন, ছোট থেকে বড় হয়েছে গ্রামে, কখনো ওড়না ছাড়া চলাফেরা করেনি। ওড়না ছাড়া চলতে কেমন অস্বস্তি লাগে, আর জ্যাকেট খুললে আরেক বিপদ। জামার উপরে রক্তে ছোপ ছোপ দাগ লেগে গেছে। জ্যাকেটটা বড় হয়, সেগুলো বেশি দেখা যাচ্ছে না, তবে জামার নিচের দিকটায় হালকা লেগেছে, ওগুলো বোঝা যাচ্ছে। ইরা একটু শ্বাস টেনে নিজেকে ধাতস্থ করে নিল। তারপর বেল বাজাতেই কাজের বুয়া আসমা খালা দরজা খুলে দিলেন। ইরা তাকে জিজ্ঞাসা করলো, খালা, মামা কোথায় আর ভাইয়া বাসায় আছে এখনো? আফা, সবাই আছে বসার ঘরে, আপনার জন্যই অপেক্ষা করতেছে। যান, ভেতরে যাইয়া দেইখা আহেন। যা ভাবছে তাই, সবাই ওর জন্য হয়তো বসে আছে। ইরা পা টিপে টিপে ভেতরে প্রবেশ করলো। বসার ঘরের সোফায় বসেছিলেন আবু বক্কর, ফাতেমা হক এবং ফাহিম। ফাহিম ইরাকে আসতে দেখে জিজ্ঞাসা করলো, কিরে ইস্যু, তোকে কতগুলো ফোন দিয়েছি দেখেছিস? কিরে, এই হাল কেন? এটা কার জ্যাকেট পরে আছিস? জামায় ওগুলো কি রক্ত নাকি? ফাহিম বলে উঠে ইরার কাছে আসলো। ইরাকে ভালো করে দেখে চিন্তিত গলায় প্রশ্ন করলো, কিছু কি হয়েছে ইস্যু? ইরা কিছু বলার আগেই বক্কর সাহেব উঠে আসলেন ইরার কাছে। ইরার মাথায় হাত রেখে কপালে চিন্তার ভাঁজ ফেলে বললেন, ইস্যু, কি হয়েছে মা? তোর এই রূপ কেন? খারাপ কিছু হয়েছে? কোথায় ছিলি তুই? পাশ থেকে ফাতেমা হক উঠে সে ইরার পাশে দাঁড়িয়ে শুধালেন, থামো তো, আগে বলতে দাও না ওকে কি হয়েছে। দুজনে একেবারে জাপটে ধরেছ মেয়েটাকে, ওকে কথা বলতে দাও। ইরার দিকে তাকিয়ে আবারও বললেন, ইরা মা, বলো তো কি হয়েছে। ইরা এবার কথা বলার সুযোগ পেয়ে শান্তভাবে বলল, আসলে আজ কলেজে আরুর ভাইয়ের সঙ্গে কয়েকটা ছেলে মারামারি হয়েছে। সেখানে আরুর ভাই মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। ওনাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম, আর ওনাকে নিতে গিয়ে ওনাটাও নষ্ট হয়ে যায়। তাই আরও জ্যাকেটটা পরার জন্য দিয়েছিল আমায়। আর হসপিটালে গিয়েই তো দেরি হয়ে গেল, একা একা ফেলে আসতেও পারছিলাম না। অনেক কান্না করছিল বেচারি, আর বন্ধু হিসেবে এতটুকু তো আমার কর্তব্যই, তাই না? একদমে পুরোটা কথাটা বলে থামলো ও আরু। তখন যখন আরুর বাবা মা আসলো হাসপাতালে, সে কিনা তার মায়ের একমাত্র ছেলে। এতে আরু সে অজ্ঞান হয়ে বেডে পড়ে আছে। মায়ের মন কি আর মানে, তাকে অনেক কষ্টে সামলেছে ইরা আর আলো মিলে। ইরা যদি তখন ওদের কথায় চলে আসতো, তাহলে আলো একা কিছুতেই কিছু করতে পারতো না। এদিকে আরও আবার সে কান্না শুরু করেছে মায়ের সাথে। দুজনকে সামলে নিজেই ক্লান্ত হয়ে গেছিল ইরা। আরহামের যখন জ্ঞান ফিরে, তখন ওদেরকে বলে বাসায় চলে এসেছে ইরা। কেবিনে আর ঢুকেনি। ফাহিম ভাই এতবার কল দিয়েছিল, নিশ্চয়ই খুব চিন্তায় ছিল ভেবে সে তাড়াহুড়ো করে চলে এসেছে। ইরার কথায় ফাহিমের কপালে ভাঁজ পড়ল। ইরাকে প্রশ্ন করলো, আরুর ভাই মানে আরহাম শেখ নাকি? ভাইয়ের কথায় ধ্যান ভাঙে ইরার। সে মাথা উপর নিচে নাড়িয়ে বলে, আরাফাত শেখের ছেলে আরহাম শেখ। ইরার কথায় ফাহিমের কপাল টান টান করলো। সে তাড়াতাড়ি করে কিছু না বলে চলে যেতে নিলেই আবু বক্কর শুধালেন, আরাফাতের ছেলে তো তোরও বন্ধু ফাহিম, ও তো। তাকে আর কিছু বলতে না দিয়ে ফাহিম বলল, হ্যাঁ আব্বু, আরহাম আমার বন্ধু, আমি ওর কাছেই যাচ্ছি। ইরা, কোন হসপিটালে নিয়েছিস ওকে? ফাহিমের কথায় ইরা অবাক হয়ে গেল। আরহাম ভাইয়ার বন্ধু কই, আগে তো কখনো শুনলো না। কিরে বল, কোন হসপিটালে নিয়েছিস ওকে? ফাহিমের কথায় ইরা চিন্তা থেকে বেরিয়ে বলল, সিটি হসপিটালে নিয়েছি ভাইয়া। উনি কি তোমার বন্ধু? কই, আগে তো কখনো শুনলাম না। ফাহিম তারা দিয়ে বলল, সে কথা বলি, আগে ওকে দেখে আসি। ইরাও আর বাধা দিল না। ফাতেমা হক বললেন, সাবধানে যাস, আর ওর অবস্থা এখন কেমন জানাস আমাদের। ফাহিম আচ্ছা বলে বেরিয়ে যেতে ফিহা তার রুম থেকে বেরোলো ফোন টিপতে টিপতে। ফাহিমকে এভাবে যেতে দেখে ফাতেমা হককে জিজ্ঞাসা করলেন,
ভাইয়া এইভাবে কোথায় গেল? কিছু বলার আগে ফিহার চোখ গেল ইরার দিকে। ফাতেমাকে শুরুতেই থামিয়ে দিয়ে বলল, কি রে, তোর এই হালকা কাজ জামা কাপড় কুড়িয়ে আনলি? ফাতেমা বেগম ধমকে সুরে ফিহাকে বললেন, পিহু, এটা কোন ধরনের কথা? এভাবে বলছো কেন? ইরা মামিকে থামিয়ে দিয়ে বলল, আরে মামিমা থাক না, এমনি বলেছে। এরপর ফিহার দিকে তাকিয়ে বলল, আসলে আপু, এটা আরুর ভাই আরহামের জ্যাকেট। উনি ওয়েট, এটা কার বললি? আরহাম? মানে আরহাম শেখের জ্যাকেট? ইরা মাথা চাকিয়ে বলল, হ্যাঁ। ফিহা বলল, মজা করছিস? আরহাম তোকে তার জ্যাকেট দিয়ে দিল? ব্যাপারটা কি বলতো? মিথ্যা বলছিস কেন? ইরা ফিহাকে সব ঘটনা সংক্ষেপে বলল। এদিকে ফিহা আহাজারি করে বলছে, আরহাম কি এখন ঠিক আছে? আমার ভয় হচ্ছে। ও তো মার খাওয়ার মতো ছেলে না, ওকে কেউ মারলো কিভাবে? ও একাই 100 জনকে পিটাতে পারবে। আমার আরহাম, সত্যি করে বল, ও ঠিক আছে? ফিহার কথা ইরার কপাল কুঁচকে এলো। আরহামকে নিয়ে ফিহা আপু এত এমন করছে কেন? কেন আমার আরহাম কেন বলল? তার মানে কি আরহামের সাথে ফিহা আপুর কোনো সম্পর্ক আছে? কিন্তু ওর জানা মতে তো আরহাম কোনো মেয়েদের পাত্তাই দেয় না। মেয়েরা উল্টো ওনার পিছনে পিছনে ঘুরে। তাহলে আবার হতেও পারে ফিহা আপু তো সুন্দরী মডার্ন মেয়ে, সম্পর্ক থাকতেই পারে। আরহামের জ্ঞান ফিরেছে বিকেলের দিকে। মাথায় ব্যান্ডেজ করা, হাতের কবজিতে ব্যান্ডেজ করা, বা হাতে ক্যানোলা লাগানো রয়েছে। বেডের মধ্যে হেলান দিয়ে বসে আছে। এখন বাজে প্রায় সন্ধ্যা 7:30। কেবিনের ভিতর সবাই উপস্থিত। আরহামের মা বাবা, আরু, ফাহিম, আরহামের আরও 2জন বন্ধু শুভ ও রাফি। সবাই আরহামকে ঘিরে দাঁড়িয়ে আছে। এতেও কিছুটা বিরক্ত বোধ করছে। এমন ভাব সবার যেন 19 বছর পরও কোমা থেকে জেগেছে আজ। তাই সবাই দেখতে এসেছে। আরহাম বিরক্ত হয়ে সবাইকে বলল, কি সবাই এইভাবে আমাকে ঘিরে আছো কেন? আমি বাসায় যাব। বাবা, ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। আরহামের মা ছেলের এই ছেলে মানুষই দেখে বলল, তুই এই অবস্থায় তোকে বাড়িতে নিয়ে যাব? ডাক্তার বলেছে কমপক্ষে আজকের রাতটুকু হসপিটালে থাকতে। মাথায় আঘাত পেয়েছিস, এখন জার্নি করা ঠিক হবে না। আমি বাড়ি যেতে দিব না এখন তোকে। ছেলে মানুষই তো তোমরা করছো মা। বললাম তো আমি ঠিক আছে, এখানে ভালো লাগছে না আমার, বাসায় যাব আমি, চলো। আরাফাত শেখ নাকচ করে বললেন, তোমার কোনো কথা এখন শোনা হবে না। বারবার বলেছি মারামারি এবার ছেড়ে দাও। তুমি ছেড়ে দিয়েছি বলেও আর ছাড়ো না। ওদের শুধু হুমকি দিয়ে আসলেই তো হতো, বা ওদের পুলিশে দিলেই তো হতো। এত মারার কি দরকার ছিল? ওদের জীবন এখন নিয়ে টানাটানি, বাঁচবে কি না তা নিয়েই সন্দেহ। একটা কথাও ঠিক মতো শোনো না তুমি আমার। আজকে তোমাকে বাসায় নেওয়া হবে, তুমি এখানেই থাকবে। এই বলে তিনি রাগ করে কেবিন থেকে বেরিয়ে গেলেন। পিছনে পিছনে গেল মার্জিয়া বেগম স্বামীর রাগ ভাঙানোর জন্য। ওনারা বেরিয়ে যেতেই আরু কান্নামাখা গলায় বলল, সবসময় এত বেশি বুঝো কেন তুমি? তোমার শরীরের অবস্থা দেখেছ? তাও তুমি বাসায় যেতে চাও? বাসায় কি বউ রেখে এসেছো? কতবার বললাম কিছু বলো না ওদের, থাক, মেরো না, মারামারি করার দরকার নেই। তখন শুনেছিলে আমার কথা? পাশ থেকে ফাহিম বলে উঠল, দেখ, তোর জন্য বেচারি তোর বোনও এখন কাঁদছে। এত জেদ করিস কেন? ডাক্তার যেহেতু থাকতে বলেছে থাক না। আরহাম ফাহিমের দিকে এক পলক তাকিয়ে আরুকে কাছে ডেকে পাশে বসে চোখ মুছিয়ে দিয়ে পড়ল, কি হয়েছে ছোট? তোর ভাই কি এতই দুর্বল যে এইটুকু আঘাত নিয়ে চলাফেরা করতে পারবে না? এত কাঁদতে হবে কেন? ভাই তো ঠিক আছে। পাশে দাঁড়িয়ে থাকা শুভ বলল, আচ্ছা আরহাম, তুই ওদের কাছ থেকে মারটা খেলে কি করে বলতো? তুই তো মার খাওয়ার মতো ছেলে না। শুভর প্রশ্নে তখনকার ঘটনা মনে পড়ে রাগ উঠে গেল। চোয়াল শক্ত করে বলল, সব ওই মেয়েটার জন্য। ওই মেয়েটা কে ছিল রে আরু? ওই মেয়েটা যদি না আসতো তাহলে ওরা পেছন থেকে বাড়ি মারার চান্সই পেত না। শালা এক একটাকে আবার পেলে না একদম মাটিতে পিষে ফেলবো। আর ওই মেয়েটাকেও দেখে নেব। আরু চোখ বড় বড় করে বলল, ভাইয়া, ওই আমার বেস্ট ফ্রেন্ড, তুমি ওকে একদম কিছু বলবে না। আমি ওকে বলেছিলাম তোমাকে থামানোর জন্য, তখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এই জন্য ওকে বলেছিলাম এসব থামাতে। ওর কোনো দোষ নেই। তোর বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, তোমাকে বলেছিলাম না ইরা নামের একটা বেস্ট ফ্রেন্ড আছে, ওই ছিল ইরা। আরহাম আর কিছু বলল না, অন্যমনস্ক হয়ে কিছু একটা ভাবতে লাগলো। এদিকে ফাহিম ইরাকে নিয়ে কিছু বলতে গিয়েও কি ভেবে যেন থেমে গেল। যেহেতু ইরা আরুর বেস্ট ফ্রেন্ড, তাই আরহাম ইরাকে কিছু করবে না, এটা সে নিশ্চিত।
ফাহিম এখানে এসে শুনেছে সকালের সমস্ত ঘটনা। এখনও নিজেরও মন চাচ্ছে ছেলেগুলোকে মাটিতে পুঁতে ফেলতে। ইরা শাওয়ার নিচ্ছে। আজ এত ধকল গেল সারাদিন, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, শাওয়ার না নিলে চলবেই না। তার উপর জামায় লেগেছে রক্ত, কেমন গা ঘিন ঘিন করছে রক্তে। ইরাকে একটু আগে ফোন দিয়েছিল আরু, তখনই জানতে পারে সকালের ঘটনাটা। সকালে যখন আরহাম আরুকে ভার্সিটি দিতে আসে তখন এই ঘটনাটা ঘটে। আরুকে নামিয়ে দিয়ে আরহামে যাওয়ার কথা ছিল এয়ারপোর্টে, সেখান থেকে সুইজারল্যান্ড যাবে 3 দিনের জন্য ব্যবসায়িক মিটিংয়ে। সাথে লাগেজে করে কিছু জামা কাপড়ও নিয়ে এসেছে, যেহেতু 3 দিন থাকতে হবে। আরুকে ভার্সিটি গেটের সামনে নামিয়ে গাড়ি করে ওখানে দাঁড়িয়েছিল আরহাম। আরও একটু সামনে যেতে কিছু সিনিয়র ছেলেপেলেরা হঠাৎ ওর সামনে এসে দাঁড়ালো। আরও একটু ভড়কে যায় এতে। এগুলো ভার্সিটির নাম করা গুন্ডা, বলতে গেলে মেয়েদের ধরে ধরে র্যাক দেয়। ওইখান থেকে একটা ছেলে আরুকে মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে মুখে বিভৎস হাসি ঝুলিয়ে বলল, সুন্দরী একা যে? তার কি আর কোনো সুন্দরী বান্ধবী নেই? না থাকলেও সমস্যা নেই, আমরা আছি তো, চলো সঙ্গী হয়ে যাই। 4-5 জন ছেলে ছিল, সবাই হা হু করে হেসে দিল। আরু কপাল কুঁচকে নির্দ্বিধায় বলল। দলের লিডার রাজু বলল, না নেই, আমি একাই চলতে পারি, আপনাদের আমার সঙ্গী হতে হবে না, নিজেদের কাজ করুন কি। দলের লিডার রাজু বলল। আরু নাকমুখ সিটকে বলল, অসভ্যের দল যত সব। একজন বুকে হাত দিয়ে বলল, ইস এভাবে বলো না জান, এখানে লাগে তো। তবে আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি, এমন অসভ্য তুমি কোথাও পাবে না। রাস্তা ছাড়ুন আমার। আরেকজন পাশ থেকে বলল, বেবি তুমি কি জানো না আমরা কে? সিনিয়র ভাইদের সাথে কেউ এভাবে কথা বলে? ইটস ভেরি ব্যাড ম্যানার্স বেবি। আমাদের সাথে কথা বলবে একদম মাখনের মতো, যাতে মুখে দিলে গলে যাবে। কি বলিস তোরা? সাথে থাকা 4 জন ছেলে একসাথে বলে উঠল, ঠিক। আরু এবার ভয় ডর বাদ দিয়ে অভয়ে বলল, সরি, আমার বড় ভাই আছে, তাই আপনাদের মতো কুলাঙ্গারদের ভাই বানানোর কোনো শখ নেই আমার। রাস্তা ছাড়ুন, আমি ভেতরে যাব। এই বলে রাজু হাত বাড়ায় ইরার দিকে। হাত বাড়িয়ে আরুকে ধরতে গেলে কেউ খপ করে ওর হাত ধরে ফেললো। রাজু বুঝতে না পেরে ডানে তাকাতে দেখে আরহাম রক্ত লাভ চোখে ওর দিকে তাকিয়ে আছে। আরহামকে দেখেও ভয় গুটিয়ে যায়। ওরা চেনে আরহামকে, এত বছর পুরো ভার্সিটি কাঁপিয়েছে আরহাম। এক কথায় নেতা ছিল কলেজে, সবাই এখনো ভয় পায় ওকে। আরহামকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রাজু ভয়ে ভয়ে সালাম দিয়ে বলল। আরহাম কোনো কথা না বলে ওর নাক বরাবর ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেয়। তারপর বলল, কি বললি হারামজাদা? কার সাথে টিচ করছিস? চিনিস ওকে? হ্যাঁ, এই বলে আরেকজনকে দিল আরেক ঘা। ও আমার বোন, সবচেয়ে আদরের বোন আমার। ওর সাথে প্রিজিং এত বড় কলেজে তোদের? নে আমার সামনে এখন ধর ওকে। কি করবি? আমার সামনে কর তো দেখি, একটু মেপে দেখি কত বড় কলেজে হয়েছে তোদের। একে একে সবাইকে মারা শুরু করেছে। রাজু মাটিতে পড়ে হাত জোর করে বলল, এখন সরি বলে লাভ নেই ব্রো, সরি বলাটা একটা অপরাধ। মার খাওয়ার জন্য রেডি হ। বলে একে একে সবাইকে পেটাচ্ছে। মারামারি দেখে কাছে কিনারা থেকে সবাই এগিয়ে এসেছে, কিন্তু কেউ থামাচ্ছে না। এদিকে আরও কি খুশি হবে না কি করবে কিছুই বুঝছে না। ভাই যা খেপেছে, এগুলোর এখন আধমরা করে ছাড়বে। এরই মাঝে হঠাৎ ওই ছেলেগুলোর মধ্যে একজন পকেট থেকে ছোট ছুরি বের করে মারতে গেলে লাগে আরহামের হাতে। এই দৃশ্য দেখে আরও কেঁদে দেয় তৎক্ষণাৎ। ছুরি মারার এই সুযোগে আরেকজন লাঠি দিয়ে বাড়ি দেন ওর কপাল বরাবর, সেখানেও একটু কেটে যায়। কি করবে ছেলেগুলো কখন থেকে বলছে ভুল হয়েছে, মাফ করে দেন, কিন্তু এ তো শুনছেই না, মেরেই যাচ্ছে। এখন নিজেদের বাঁচানোর জন্য কিছু তো করতেই হবে, তাই তারাও পাল্টা আঘাত করলো। ব্যাস এইটুকুই মারতে পেরেছিল আরহামকে, আর এক ফোঁটা টোকাও দিতে পারেনি। আরহাম তখন থেকে মেরেই যাচ্ছে, আর আরও হাতে কপালে রক্ত দেখে কান্না করছে। আরোকে থামাতে চাইছে, কিন্তু ও থামছেই না। রাগ আরও বেড়ে গেছে, শরীরের সমস্ত রক্ত ফুলে উঠেছে, দেখতে মারাত্মক লাগছে। ফর্সা মুখ লাল হয়ে গেছে, কালো ঘন ভ্রুর উপর দিয়ে রক্ত চুইয়ে পড়ছে। কিছু কিছু মেয়েরা তো হা করে শুধু ওকেই দেখছে। এমন সময় আগমন হয় ইরার। ইরাকে দেখে আরও যেন কিছু খুঁজে পায়, কি ভেবে ওকে থামাতে বলে। আর এরপরে ঘটে যায় ঘটনাগুলো। সত্যি যদি ইরা না আসতো তাহলে হয়তো আরহাম ওই মাঠটা খেত না, অজ্ঞান হতো না। ইরা, তোর এখনো হয়নি? তাড়াতাড়ি বের হ, ওটা ধুয়েছিস? হঠাৎ ফিহার ডাকে ইরার ভাবনা সুতো ছিল। সে ডাকে সাড়া দিয়ে বলল, হ্যাঁ হয়ে গেছে প্রায়, তুমি বসো আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি কর, আমি অপেক্ষা করতেছি। ইরা ছোট্ট করে বলল, আচ্ছা। কি মুসিবতে পড়লো ইরা। উফ, ওর আর কিছুই ভালো লাগছে না। ফিহা আপু সেই আসার পর থেকে বলছে জ্যাকেটটা আমায় দিয়ে দে, অন্যের জ্যাকেটটা ওকে কেন দিবে। ইরা দোটানায় পড়ে গেছে। ওর কর্তব্য জ্যাকেটটা তার মালিককে ফিরিয়ে দেওয়া, সে দেবেও, কিন্তু মাঝখান থেকে ফিহা আপুটা ভেজাল করছে। ফিহার কথা ইরা যতটুকু বুঝলো, ফিহা আরহামকে পছন্দ করে, কিন্তু এই নতুন কি, ভার্সিটির সব মেয়েরা তাকে পছন্দ করে, সবার ক্রাশ। এই জন্য তো বেচারি আরুকেও কত কিছু সহ্য করতে হয়। সব মেয়েরা ওর কাছে এসে আগলা পিরিত দিবে আর বলবে, আরও তোমার ভাইয়ার নাম্বারটা দাও না।
আবার বলবে তোমার ভাই, এই তোমার ভাই সেই আমার অনেক ভালো লাগে, প্রেম করিয়ে দাও না। কয়েকজন তোকে ননদিনীও বলে ডাকে, সব দিক থেকেই মুসিবত। ইরা এতদিন ওর ভাইয়ের গুণগান শুনতে শুনতে কান পচে গেছে, তবে সামনাসামনি কখনো দেখেনি, আজই প্রথম দেখেছে। ওই সময় অবশ্য মেয়েরা এমনি এমনি পাগল হয় না, দেখতে মাশাআল্লাহ অনেকটাই সুন্দর। ক্লাসের মেয়েরা সবসময় বলবে যেমন সুন্দর তেমন লম্বা, ঘন কালো চুলগুলো এক একটা শটান হয়ে দাঁড়িয়ে থাকে, ভ্রুটাও ঘন আর কালো, চোখের মণি দেখলে তো তাকিয়ে থাকতে ইচ্ছা করে, একদম কুচকুচে কালো মণি, মন চাই সারাক্ষণ ঠুকে থাকি তার চোখের মায়ে। গালে কোচা কোচা দাড়ি, হাসলে নাকি দুই দিকে দুটো চোখা দাঁত দেখা যায়, ওই হাসি দেখলেই তারা পাগল হয়ে যায়। আরও কত কি এই কয়দিনে সব শোনা হয়ে গেছে ইরার। মানলাম সুন্দর, তবুও এত বাড়াবাড়ি করার কি আছে একটা ছেলেকে নিয়ে? প্রিয়া আপু সেই মেয়েদের মধ্যে একজন। এই যে জ্যাকেটটা ওর, জানার পর থেকে শুরু করেছে আরহামের রূপের বর্ণনা, আবার তার জ্যাকেটটাও তার চাই, কি মুসিবত। এই জন্যে ছেলেদের এত সুন্দর হতে নেই। কিছুক্ষণ পর ইরা বাথরুম থেকে বেরিয়ে দেখলো ইরা ওর রুমে খাটে বসে আছে। এটা মূলত ফাহাদের রুম, সে বিদেশে থাকায় এটাইও থাকে। ফাহাদ চলে আসলে ফিয়ার রুমে থাকতে হবে। ফিয়াকে ওখানে বসা দেখে ভ্রু কুঞ্চিত করে বলল, তুমি এইখানে বসে আছো নাকি? আমি তো ভাবলাম তোমার রুমে আছে হয়তো। তোর কোনো সমস্যা? এটা আমাদের বাড়ি, আমি যেখানে খুশি থাকতে পারি। এখন জ্যাকেটটা দে, ধুয়েছিস ওটা? রক্ত মেখেছিল তো। আমি কি ওইভাবে বলতে চেয়েছি নাকি আপু? এটা তো তোমাদেরই বাড়ি, আমি তো আশ্রিতা মাত্র। ফিহা যেতে গিয়ে বলল, এত কথা বলতে হবে না, যেটা বলছি ওটা করলেই হবে। জ্যাকেটটা দে আমাকে। আর শোন, এই কথা যেন কেউ জানতে না পারে, না হলে তোকে কি করতে হবে ভালো করেই জানিস। ইরা বিরক্তি নিয়ে বলল, জ্যাকেট এখনো ধোয়া হয়নি, ভিজিয়ে রেখে এসেছি, একটু পর ধুইবো আর শুকোতে দিয়ে আসবো সকালে তোমার ঘরে। ফিয়া উঠে ঠিক আছে বলে চলে গেল। ইরার মনে মনে রাগ হচ্ছে, সবসময় তার সাথে এমন ব্যবহার করে। শুধু মামাতো বোন না হলে ওকে 7 ঘাটের পানি খাইয়ে ছাড়তো। ও কি ল্যাদামে নাকি যে যা বলবে শুনে যাবে? জ্যাকেট ওকে কিছুতে দেওয়া যাবে না। ভিতরে একটা জিদ চেপে বসেছে, জ্যাকেটটা যার তাকে ফেরত দিবে। ভেতরে আসবো স্যার? কেবিনের বাইরে থেকে কোনো নারীর কণ্ঠ পেয়ে আরহামের গলার স্বর একটু গম্ভীর করে বলল, জি আসুন। ভেতরে আসার অনুমতি পেয়ে একটা নার্স কেবিনে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। তার হাতে কিছু জিনিস ছিল। আরহাম একই স্বরে প্রশ্ন করলো, কি চাই? নার্সটা একটু মুচকি হেসে হাতের জিনিসগুলো এগিয়ে দিয়ে বলল, স্যার এগুলো আপনার জিনিস। আপনাকে যখন সেন্সলেস অবস্থায় এখানে আনা হয়েছিল তখন এগুলো আপনার কাছে ছিল, আমরা সরিয়ে রেখেছিলাম। আরহাম বেডের পাশে থাকা টেবিলটা দেখিয়ে দিয়ে বলল, এগুলো এখানে রাখুন, আর যাওয়ার সময় লাইটটা অফ করে দিয়ে যাবেন। মেয়েটা 2 হাত কচলে মাথা নিচু করে রেখে বলল, স্যার আমি বরং এখানে থাকি, যদি আপনার কিছু লাগে বা কোনো সমস্যা হয়। আরহাম তীক্ষ্ণ নজরে তাকালো মেয়েটার দিকে, কণ্ঠে খানিকটা তেজ নিয়ে বলল, আমি বলেছি আপনাকে এখানে থাকতে, এখনো বের হন। আমার কিছু লাগলে আমি কাউকে ডেকে নেব, যান এখান থেকে। মেয়েটা আর কিছু বলতে পারলো না, শুধু মাথা কাত করে চলে গেল। আরহাম বেশ বিরক্ত হয়েছে। কখন থেকে এই মেয়ে বিভিন্ন ধরনের ছুতো দিয়ে এখানে আসছে, এসব স্বভাবও একদমই সহ্য করতে পারে না, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। আরহাম রাত 9টার দিকে সবাইকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। মানজিয়া বেগম আর আরও থাকতে চেয়েছিল, কিন্তু সে থাকতে দেয়নি। তার করা আদেশ কারো থাকা যাবে না। এখন এখানে কেউ থাকলে সে চলে যাবে বাসায়, কারো কথা শুনবে না, তাই সবাই বাধ্য হয়ে চলে যায় বাসায়। এখন বাজে রাত প্রায় 11টা। এখন নার্সের এগুলো এনে দিয়ে যাওয়ার কোনো মানেই হয় না, সকালেও তো দিতে পারতো। আসলে এটা হচ্ছে একটা অজুহাত, বারবার আরহামের কেবিনে এসে তাকে দেখে যাওয়া। আরহাম টেবিল থেকে জিনিসগুলো হাতে তুলে নিল। সে একটু অবাক হলো, ওখানে একটা ওয়ালেট, একটা ঘড়ি, সাথে কারো একটা ওড়নাও ছিল। আরহাম বুঝলো না ওড়নাটা এলো কোথা থেকে। বাইরে থেকে চাঁদের ঝলমলে আলো আসছে জানালা দিয়ে, সেই আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে ওড়নাটা লাল রঙের। ওড়নাটা একটু নাকের কাছে নিতে মেলি একটা ঘ্রাণ পেল সে। তৎক্ষণাৎ তার মনে পড়ল ছোটু তখন ওকে বলেছিল ইরানা ইরাবতী নামের মেয়েটার ওড়না পেঁচিয়েছিল মাথায়, তার মানে এটাই সেই ওড়নাটা। ওড়নাটা হয়তো ধোয়া হয়েছে, কারণ এখানে রক্তের কোনো চিহ্ন নেই, তবুও মেলি একটা ঘ্রাণ নাকে এসে ঠেকছে তার। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।